হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম এভরিওয়ান টু এসএসসি কম্পিটিশন সাকসেস ইউটিউব চ্যানেল। তো দেখো, এর আগে আমি তিনটে পার্ট আপলোড করেছি, যেটা ছিল মানে জিকে জিএসের মিক্সড তাদের ছিল। তো এটাতে তোমরা অনেকেই বলেছিলে যে কমপ্লিট যদি আমরা সাবজেক্ট ওয়াইজ করানো যায়, তো আমি সেরকম একটা স্টার্ট করলাম। তো এটাতে তোমার হচ্ছে শুধুমাত্র পলিটির প্রশ্ন। ওকে, পলিটির মোস্ট ইম্পর্ট্যান্ট যে 25টা প্রশ্ন, যেগুলো বারবার পরীক্ষায় ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সামে, সেটা তোমার রেলের কথা বলো বা তোমার পিএসসি হোক বা পুলিশের এক্সামে হোক, তো সেরকম আমি মোস্ট সাজেস্টেড 25টা প্রশ্ন রেখেছি। তো এখানে আমরা কী করবো, ওই প্রশ্নটাকে আমরা লিখবো এবং তার সাথে সাথে যে অপশান ধরে যে মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো যেগুলো আমাদের মাথায় রাখার দরকার, সেগুলো কিন্তু আমি বলতে থাকবো। তোমরা যেমন একটা খাতা, আমি তোমাদের বলেছিলাম একটা খাতা রেডি করে কমপ্লিট প্রশ্ন এবং এক্সপ্লেনেশন লিখে রাখতে, ঠিক একইভাবে এটার ক্ষেত্রে পলিটির ওপরে হেডিং দিয়ে ঠিক একইভাবে তোমরা কিন্তু কন্টিনিউ করো। আই হোপ কি তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, তোমাদের রিকোয়েস্ট আমি আবারও বলছি, প্লিজ তোমাদের ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও। তো চলো, প্রথম প্রশ্ন কি বলছে আজকে আমাদের দেখা যাক। বলছে যে নিম্নলিখিত কোন সাংবিধানিক আধিকারিকের ক্ষমা করার অধিকার আছে, মানে কি পাওয়ার টু পার্ডন। ওকে, পাওয়ার টু পার্ডন মানে ক্ষমা করার অধিকার কার রয়েছে। তো আমরা জানি রাষ্ট্রপতির ক্ষমতা রয়েছে আর রাজ্যপালের ক্ষমতা রয়েছে। তোমরা কিন্তু প্রথমেই অ্যান্সারটা দেখেই কিন্তু রাজ্যপালকে টিক করে দিও না, আগে ভালো করে প্রশ্নটার 4টে অপশানটাকে পড়বে, তারপরে কিন্তু তোমরা অ্যান্সারটা দিও। এখানে কারেক্ট অ্যান্সার কী হবে, রাষ্ট্রপতি এবং কোনো রাজ্যের রাজ্যপালে। যদি আমাদের আর্টিকেলগুলো জিজ্ঞেস করে, যদি রাষ্ট্রপতি বা প্রেসিডেন্টের কথা বলি, তখন সেক্ষেত্রে আর্টিকেল নাম্বার 72 বলবো, যেখানে পার্ডনিং পাওয়ারটা আমরা পাচ্ছি। যদি রাজ্যপাল বা গভর্নরের কথা বলি, সেক্ষেত্রে আমরা আর্টিকেল নাম্বার 161 বলবো, যেখানে আমরা হচ্ছে কি না তার যে পার্ডনিং পাওয়ারটা আমরা পাচ্ছি। যদি আমাদের প্রশ্ন করে, সিম্পল প্রশ্ন, যে রাষ্ট্রপতির কথা তো বললাম, তো রাষ্ট্রপতি থেকে যদি জিজ্ঞেস করে মানে মিনিমাম কত বছর এজ হতে হবে, আমাকে মিনিমাম এজ হতে হবে 35, তখন মানে রাষ্ট্রপতি হওয়ার জন্য মিনিমাম। ওকে, তো এইগুলো আমাদের একটু মাথায় রাখতে। দেখো, নেক্সট যদি বলি আমরা সুপ্রিম কোর্ট, তো সুপ্রিম কোর্টটা আমরা কত নম্বর আর্টিকেলে পাচ্ছি, এটা বারবার পরীক্ষায় আসে। তো এটা হচ্ছে আর্টিকেল নাম্বার হচ্ছে 124, আর্টিকেল নাম্বার 124 আমরা পাচ্ছি সুপ্রিম কোর্টের কথা। নেক্সট চলো, বলছে অর্থ বিল কেবলমাত্র নিম্নলিখিত কোন মানে নিম্নলিখিত স্তরে, মানে কোন মানে আমরা জানি পার্লামেন্টে দুটো হাউস থাকে, মানে আপার হাউস আর লোয়ার হাউস, তো নাকি লোকসভা নাকি রাজ্যসভা, কোনটাতে। তো এখানে দেখো, যেহেতু আমাদের বলেছে যে মানি বিল, ওকে, মানি বিল যেটা আমরা জানি বা অর্থ বিল যেটা আমরা পাচ্ছি হচ্ছে আর্টিকেল নাম্বার 110-তে, আর্টিকেল নাম্বার 110-এ আমরা যেটাকে পাই। তো সেটাকে আমরা শুধুমাত্র আমরা কিন্তু লোকসভাতে মানে উত্থাপিত করতে পারি। আর একটা যদি আমাদের বলে ফাইন্যান্সিয়াল বিলের কিন্তু আবার দুটো রকমের হয়। মানে ফাইন্যান্সিয়াল বিল একটা পার্ট কিন্তু শুধুমাত্র লোকসভায় উল্লেখ করা যায়, এবং আরেকটা মানে আরেক রকম রয়েছে, সেটা হচ্ছে কিন্তু লোকসভা বা রাজ্যসভায় যে কোনো একটাতে উত্থাপন করা যায়। এবং অন্যান্য যদি তোমার যে কোনো বিলের কথা বলো, সেগুলো কিন্তু আইদার লোকসভা ও রাজ্য। হ্যাঁ, তাহলে আমরা যেটা বলছিলাম যে অর্থ বিলের কথা আমরা যদি বলি, তা আমরা মেনলি বলবো হচ্ছে লোকসভাতে। এবং অর্থ বিলের সাথে সাথে আমরা যদি ফাইন্যান্স বিল, মানে মানি বিল এবং ফাইন্যান্স বিল দুটোই হচ্ছে আমাদের লোকসভা বলবো। এবং অন্য যে কোনো বিল, সেটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল হোক বা যাই হোক, আমরা বলবো যে আইদার লোকসভাতে অর রাজ্যসভাতে। নেক্সট চলো, বলছে রাষ্ট্রের নির্দেশাত্মক নীতিসমূহ, তো সেটাকে আমরা সেটাকে দেখো, এটা আমরা জানি হচ্ছে ডিপিএসপি, এটা হচ্ছে তোমার নন জাস্টিসেবল। কী বলবো, এটা হচ্ছে আমাদের নন জাস্টিসেবল। এবার দেখো, তাহলে এটা হচ্ছে কি আদালতে বিচারের যোগ্য নয়, যেহেতু আমরা বললাম নন জাস্টিসেবল। তাহলে ডিপিএসপির কথা যখন আমরা উল্লেখ করলাম, তাহলে এটাকে আমরা কোথা থেকে নিচ্ছি, ওকে, এটাকে আমরা মানে নিচ্ছি হচ্ছে তোমার আয়ারল্যান্ড থেকে, তাই না? কোন দেশ থেকে আমরা নিচ্ছি, হচ্ছে আয়ারল্যান্ড থেকে। তো এটা আমরা কোন পার্টে পাবো, আর্টিকেল যদি বলি 36 থেকে 51 আমরা বলবো, কোন পার্ট বলবো, পার্ট 4 বলবো, তাই না? পার্ট 4-এ আমরা পাচ্ছি হচ্ছে ডিপিএসপি। ভারতের কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সম্পদ বিভাজনের ক্ষেত্রে কোন সাংবিধানিক ব্যবস্থা চালু আছে? ভালো করে বোঝো, যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে ডিস্ট্রিবিউশন কিসের করছে, ওয়েলথের ডিস্ট্রিবিউশন করছে, তাহলে অবভিয়াসলি এটা কার কাছে থাকবে? অবভিয়াসলি আমাদের হচ্ছে ভারতের অর্থ কমিশনের কাছে থাকবে, তাই না? ভারতের অর্থ কমিশনের কাছে থাকবে। তো এবার যদি আমরা ফাইন্যান্স কমিশন বা অর্থ কমিশনের কথা বলি, তাহলে সেটা কততম আর্টিকেলে আমরা পাবো হচ্ছে আর্টিকেল নাম্বার 280 বা আর্টিকেল নাম্বার 280-তে পাবো, তাই না? নেক্সট চলো,
বলছি একটি মনিটারি বিল রাজ্যসভায় সবলভাবে সংশোধন করা হয়, তার পরবর্তী ধাপটা কী? ভালো করে প্রশ্নটাকে পড়ো। মনিটারি বিল আমরা কী করলাম, যে রাজ্যসভায় মানে সেটাকে সংশোধন করা হলো, দ্যাটস ওকে। ওকে, তবে পরবর্তী ধাপটা কী হবে? তো পরবর্তী ধাপটা কী হবে, যে লোকসভা বা রাজ্যসভার সুপারিশ গ্রহণ বা না করে সেটাকে পুনরায় অগ্রসর করা, তাই না? এটা আমাদের মাথায় থাকবে। এবার দেখো, আমরা যদি বলি পার্লামেন্ট, তো পার্লামেন্টের হচ্ছে আমরা জানি লোকসভা রাজ্যসভা থাকে, তো পার্লামেন্ট কততম আর্টিকেলে রয়েছে? আর্টিকেল নাম্বার 79। আর্টিকেল মানে আমরা যদি তাহলে রাজ্যসভার কথা বলি আমরা বলবো হচ্ছে আর্টিকেল নাম্বার 80। যদি আমরা বলি লোকসভার কথা আমরা বলবো যে আর্টিকেল নাম্বার 80। তিনটে আর্টিকেলকে আমরা পরপর কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, তো এবার যদি আমরা বলি যে পার্লামেন্টের যে অ্যামেন্ডমেন্ট পাওয়ার রয়েছে, কিসের অ্যামেন্ডমেন্ট পাওয়ার? কনস্টিটিউশনকে অ্যামেন্ড করার পাওয়ার, যেটা আমরা জানি হচ্ছে আর্টিকেল নাম্বার 368 পাওয়ার অফ দ্য পার্লামেন্ট টু অ্যামেন্ড কনস্টিটিউশন, তাই না? নেক্সট চলো, বলছে ভারতের রাষ্ট্রপতির ক্ষেত্রে অভিযোগ আনা যায় কোনটাতে? তো আমরা দেখো, রাষ্ট্রপতির আমরা সবাই জানি কি ইমপিচমেন্ট হয়, টার্মটাকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ইমপিচমেন্ট। তো এই ইমপিচমেন্টটা আমরা যখন করছি, কেন করছি? ফর দ্য ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন। তিনি কনস্টিটিউশনটাকে এরকম ধরনের প্রশ্ন আসে যে কেন রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা হয়, চারটে অপশান দিয়ে দেবে। ওকে, তো এরকম দেবে যে তার যোগ্য নয় তিনি, তার কর্মদক্ষতা নেই, এরকম ধরনের চারটে অপশান কিন্তু তোমাদের দিয়ে দেবে। তো আমাদের কারেক্ট অ্যান্সার যেটা হবে হচ্ছে অনলি হচ্ছে ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন। ওকে, তো তখনই আমরা কিন্তু তাকে ইমপিচমেন্ট করা হবে, এবং তার যে চার্জেসটা সেটাকে আমি আইদার হাউস অফ দ্য পার্লামেন্ট, যে কোনো কক্ষে, ওকে, পার্লামেন্টের যে কোনো মানে উভয় কক্ষে যে কোনো একটিতে আমরা কিন্তু আনতে পারি। এবং তখন সেক্ষেত্রে কী হয়, আমি প্রসিডিউরটা একটু বলি। তো তখন সেক্ষেত্রে হচ্ছে যে কক্ষে পাস হলো তার 1/4 হচ্ছে সাইন দরকার হবে। যে যখন সেটা সাইন হলো তখন তারপর 14 দিনের জন্য নোটিশ যাবে আমাদের প্রেসিডেন্টের কাছে। প্রেসিডেন্ট যদি সেটাকে উপযুক্ত মানে যুক্তি দিয়ে বা তার রিজন দিতে পারেন, তখন সেক্ষেত্রে ঠিক আছে, আদারওয়াইজ সেটা কী হবে, অন্য কক্ষে যাবে। ওকে, অন্য কক্ষে যেমন সেখানেও যদি 2/3 মেম্বার যদি সেটাকে অ্যাপ্রুভ করে দেন, তখন কিন্তু প্রেসিডেন্টকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হবে। নেক্সট দেখো, বলছে সকল নাগরিকের কথা বলা ও মত প্রকাশের স্বাধীনতা ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে রয়েছে? এটার খুবই ইজি প্রশ্ন। আমরা যদি অপশানগুলো দেখি, দেখো আর্টিকেল নাম্বার 16 কী রয়েছে? আর্টিকেল নাম্বার 16 রয়েছে হচ্ছে ইকুয়াল অপরচুনিটি ইন ম্যাটার্স অফ পাবলিক এমপ্লয়মেন্ট, তাই না? ইকুয়াল অপরচুনিটি ইন ম্যাটার্স অফ পাবলিক এমপ্লয়মেন্ট আমরা পাবো। আর্টিকেল 17 আমরা কী পাবো? অ্যাবলিশন অফ আনটাচেবিলিটির কথা বারবার পরীক্ষায় আসে। আর্টিকেল 18 হচ্ছে কি? অ্যাবলিশন অফ টাইটেলসের কথা পাবো। তাহলে অবভিয়াসলি কারেক্ট অ্যান্সার কী হবে আমাদের? আর্টিকেল নাম্বার হচ্ছে 19। ওকে, আর্টিকেল নাম্বার 19 আমরা পাচ্ছি হচ্ছে কি, যে সকল নাগরিকের কথা বলা এবং মত প্রকাশের স্বাধীনতা এখানে রয়েছে। নিম্নলিখিত অফিসগুলির মধ্যে কোন অফিসের ব্যবস্থা ভারতীয় সংবিধানে রাখা হয়নি? তো আমরা যদি বলি, তো ভারতীয় সংবিধানে আমরা জানি যে সমস্তগুলি রয়েছে এক্সেপ্ট হচ্ছে ডেপুটি প্রাইম মিনিস্টারের কথা। তো ডেপুটি প্রাইম মিনিস্টারের থেকে একটা প্রশ্ন আসে, এই প্রশ্নটা তো আসেই, তাছাড়া একটা প্রশ্ন আসে যে ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টারকে আমরা বলবো হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার, এই যে এক্সট্রা ইনফরমেশানগুলো আমি তোমাদের দিচ্ছি, এগুলো কিন্তু তোমরা খাতায় ভালোভাবে লিখে রাখবে, এক্সপ্লেনেশন বলে জায়গাটাতে লিখে রাখবে। তো এটা হচ্ছে কি সর্দার বল্লভভাই প্যাটেল। বলছে ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরী করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে? তো গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থার কথা আমরা যদি বলি, তো অবভিয়াসলি আমরা জানি সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 40-তে, আমরা যেটাকে ভিলেজ পঞ্চায়েত আমরা যেটাকে বলি। আর্টিকেল নাম্বার 41 যেটা আমাদের জানা দরকার, সেটা হচ্ছে কি না, সেটাতে রয়েছে হচ্ছে তোমার রাইট টু পাবলিক অ্যাসিস্ট্যান্স ইন সার্টেন কেসেস, এবং শিক্ষা এবং যে কাজের অধিকার, এইগুলো কিন্তু রয়েছে। তো এগুলো একটু দেখে নেবে, আর্টিকেল 40 এবং 41 এই দুটোকে ভালো করে মাথায় রাখবে। তো এখানে কারেক্ট অ্যান্সার যেটা আমি তোমাদের বললাম, সেটা হচ্ছে তোমাদের হচ্ছে অপশান এ। ওকে, 40 নম্বর ধারা। নেক্সট দেখা হচ্ছে শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকারীকে বা চূড়ান্ত ব্যাখ্যাকর্তাকে। তো অবভিয়াসলি আমরা যদি বলি, সেটা হচ্ছে তোমাদের সুপ্রিম কোর্ট। তোমরা কিন্তু অনেকে এটাকে রাষ্ট্রপতি করো, কিন্তু এটা ভুল। তাহলে এখানে হচ্ছে তোমার সুপ্রিম কোর্ট কারেক্ট অ্যান্সার হলো। যদি প্রশ্নটা আসে পরীক্ষায় যে রাষ্ট্রপতি যদি চান তিনি সুপ্রিম কোর্টের কাছ থেকে পরামর্শ নিতে পারেন, সেটা কি আমরা কোনো আর্টিকেলে পাবো? অবভিয়াসলি কোনো আর্টিকেলে পাবো, সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 143-তে আমরা পাবো। যদি প্রশ্ন করে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি কোন আর্টিকেলে রয়েছে, আর্টিকেল নাম্বার 52। মাথায় থাকবে এগুলো। চলো,
শাসনতন্ত্রের কোন সংশোধনে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে? তো দেখো পঞ্চায়েত এবং তার সাথে সাথে মিউনিসিপ্যালিটিসটা আমাকে মাথায় রাখতে হবে একদম। তো দেখো পঞ্চায়েতের কথা যখন আমি বলবো, আমরা বলবো যে 73rd অ্যামেন্ডমেন্ট বলবো। তখন আমরা বলবো কি সেটা কোন পার্টে আসছে, আমাদের মাথায় রাখতে হবে পার্ট 9-এ আমরা এটাকে পাচ্ছি। যদি বলে কোন শিডিউলে, আমরা বলবো হচ্ছে 11th শিডিউলে। যদি আমাদের জিজ্ঞেস করি মিউনিসিপ্যালিটিসের কথা, তাহলে মিউনিসিপ্যালিটিস আমরা কোথায় পাচ্ছি? 74th অ্যামেন্ডমেন্টে পাচ্ছি। যদি আমাদের জিজ্ঞেস করে কোন মানে 9A বা আমরা পার্টে পাচ্ছি এবং কোন শিডিউলে হচ্ছে 12th শিডিউলে, এখানে কারেক্ট অ্যান্সার কোনটা বলবো আমরা? 73rd অ্যামেন্ডমেন্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন? তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন হচ্ছে রাষ্ট্রপতি, আমরা জানি, এবং তিনি আলোচনা করেন, রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতির সঙ্গে আলোচনা কিন্তু করেন। তাহলে কারেক্ট অ্যান্সারটা হচ্ছে অপশান সি। ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রীয় অর্থানুকূল্যে যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরিচালিত হয়ে থাকে সেখানে কোনো রকম ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না? তো এখানে আমাদের মাথায় রাখতে হবে যে আর্টিকেল নাম্বার 25 থেকে 28 কথা আমরা যদি বলি বা আমরা যদি দেখি, তো আমরা পাবো হচ্ছে কি রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন। ওকে, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন। তো এখানে তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অপশান ডি, 28 নম্বর ধারাতে। নেক্সট দেখো, বলছে ভারতীয় সংবিধানে কোন ধারায় নাগরিকগণের বাক স্বাধীনতার অধিকার অলঙ্ঘনীয় করা রয়েছে? আমি যেটা বললাম 16-এ হচ্ছে মানে পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে বা পাবলিক ম্যাটার্সের ক্ষেত্রে কোনো রকম ডিসক্রিমিনেশন করা যাবে না। 17-তে তোমার যেটা বললাম যে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, 18-তে হচ্ছে অ্যাবলিশন অফ টাইটেলস। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান ডি হচ্ছে কারেক্ট। নেক্সট দেখো হচ্ছে হেভিয়াস কর্পাস। এটা হচ্ছে একটা ল্যাটিন টার্ম, যা আমাদের যে রিটসগুলোর কথা আমরা যদি বলি কনস্টিটিউশনে, তো আমরা যদি দেখি ভালো করে বুঝে নেওয়া ব্যাপারটা, 5টা রিট রয়েছে। সেগুলো কী কী? হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রোহিবিশন, সার্সিয়ারি এবং হচ্ছে কিউ ওয়ারেন্ট। এগুলো কিন্তু মাথায় রাখবো প্রথমে। এবার আমরা যেটাকে প্রশ্ন করছি সেটা নিয়ে আমরা একটু দেখি। তো এটার হচ্ছে কি, মনে করো কাউকে অ্যারেস্ট করা হয়েছে এবং তারপর তাকে যখন তোমাকে কোর্টে তাকে প্রেজেন্ট করা হবে, এবং সেক্ষেত্রে যদি উপযুক্ত প্রমাণ মানে সাক্ষ্য প্রমাণ তার পক্ষে যদি পাওয়া না যায়, তাকে কিন্তু খালাস করে দেওয়া হবে। তো এইটা গেল। এবার এটা মানেটা কি? টু হ্যাভ দ্য বডি। এটা হচ্ছে ল্যাটিন টার্ম, যার মানে হচ্ছে টু হ্যাভ দ্য বডি। মানে কি? যে কোনো ব্যক্তিকে সশরীরে উপস্থিত করা। ওকে, নেক্সট চলো, শাসনতন্ত্রের কোন অংশে রাষ্ট্রকে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রবর্তন করতে বলা হয়েছে? তো পঞ্চায়েত রাজ ব্যবস্থার কথাটা আমরা কোথায় পাচ্ছি? তো আমরা এটা যদি বলি, তো আমরা এটাকে পাচ্ছি হচ্ছে রাষ্ট্রের নির্দেশমূলক নীতির ক্ষেত্রে। নেক্সট দেখো, বলছে কি যে নিম্নোক্ত কোন আধিকারিক পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টের যে কোনো কক্ষে তিনি আলোচনায় অংশগ্রহণ করতে পারেন? এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের অ্যাটর্নি জেনারেল হবে কারেক্ট অ্যান্সার। তো অ্যাটর্নি জেনারেল আমরা যদি আর্টিকেলটা বলি, তাহলে হচ্ছে আর্টিকেল নাম্বার 76 হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে, তাই না? যদি আমাদের জিজ্ঞেস করে যে উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট, তো তিনি মানে কততম আর্টিকেলে আমরা পাবো, সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 63-তে আমরা পাবো। ভাইস প্রেসিডেন্ট টু বি দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা, সেটাও কি আমরা কিন্তু যদি বলি এটাও ইম্পর্ট্যান্ট। ওকে, তো এটা আমাদের এগুলো মাথায় রাখতে হবে যে আর্টিকেলগুলো যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট হয়ে যায়। তো নেক্সট চলো, বলছে দেখো এখানে বলছে কি যে নিম্নোক্ত 18 নম্বর দেখো, পার্লামেন্টের কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নন? তো এটা কারেক্ট অ্যান্সার কি? আমরা সবাই জানি যে রাজ্যসভার সভাপতি কিন্তু সেই কক্ষের কিন্তু তিনি সদস্য নন। নেক্সট দেখো বলছে ভারতীয় শাসনতন্ত্র নিম্নলিখিত দেশের শাসনতন্ত্রের অনুকরণে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা গ্রহণ করেছে। তো এই যে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা গ্রহণ করেছে, এইটা আমরা সবাই জানি, এটা হচ্ছে তোমাদের ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। তো ব্রিটেন থেকে আরও একটা জিনিস নেওয়া হয়েছে যেটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে কিনা সিঙ্গেল সিটিজেনশিপটাও কিন্তু আমরা ব্রিটেন থেকে নেওয়া হয়েছে, এবং সেটাও কিন্তু পরীক্ষার পার্সপেক্টিভ থেকে খুব ইম্পর্ট্যান্ট হয়। নেক্সট থেকে বলছি কি যে ভারতের সংবিধানের কোন ধারায় ইলেকশন কমিশন গঠিত হয়? তো ইলেকশন কমিশনের কথা আমরা যদি বলি, তো ইলেকশন কমিশন আমরা সবাই জানি হচ্ছে 324-এ, তাই না? 324। তো 315-এ আমরা কী পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশনের কথা পাচ্ছি আমরা। ওকে, নেক্সট আমরা যদি বলি
153-তে আমরা পাচ্ছি হচ্ছে গভর্নরের কথা, আর 280-তে আমরা পাচ্ছি হচ্ছে ফাইন্যান্স কমিশন বা অর্থ কমিশনের কথা। বলছি কোন সালে ভারতীয় পার্লামেন্ট মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধানে অন্তর্ভুক্ত করে? তো দেখো, আমরা যদি বলি যে ভারতীয় পার্লামেন্টে মৌলিক কর্তব্যটা কবে আসছে, তো মৌলিক কর্তব্যটা আমরা যদি বলি আসছে হচ্ছে 1976-এ, সেটা হচ্ছে তোমার 42nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। তো 42nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আমাদের আরও কিছু ইম্পর্ট্যান্ট জিনিস মাথায় রাখতে হবে, যে সোশ্যালিস্ট, সেকিউলার এবং ইন্টিগ্রিটি, এই তিনটে কথাও কিন্তু অ্যাড হচ্ছে, এটাও কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। এটা হচ্ছে 42nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। এবার দেখো 44th অ্যামেন্ডমেন্টের কথা আমরা যদি বলি, যেটা আমাদের পরীক্ষায় আসে, যে রাইট টু প্রপার্টি, কী বলবো আমরা, রাইট টু প্রপার্টি, সেটা কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইটস থেকে রিমুভ করে দেওয়া হচ্ছে, এবং 308A-তে সেটা কিন্তু স্থান পাচ্ছে। তার মানে কি, যে রাইট টু প্রপার্টিটাকে ফান্ডামেন্টাল রাইটস থেকে আমরা কিন্তু রিমুভ করে দিচ্ছি। বলছে কি, যে কার ইচ্ছা অনুযায়ী কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যগণ নিজ নিজ দপ্তরে বহাল থাকেন? তো অবভিয়াসলি আমরা কি বলবো, রাষ্ট্রপতি বলবো, প্রধানমন্ত্রী, লোকসভার সদস্য, নাকি ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি? আমরা কারেক্ট অ্যান্সার বলবো হচ্ছে রাষ্ট্রপতি। তো রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যগণ নিজ নিজ দপ্তরে বহাল থাকেন। নেক্সট দেখো, বলছি কি গণপরিষদের সদস্যরা ছিলেন? তো এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, যে এরকম 23 নম্বর দেবে, এবং কারেক্ট অ্যান্সার তোমাদের যেটা মনে হয় সেটা কিন্তু তোমরা আমাকে জানাবে। তো গণপরিষদের সদস্যরা ছিলেন প্রাদেশিক সহায়তারা নির্বাচিত, প্রত্যক্ষ জনগণ কর্তৃক নির্বাচিত, সরকার কর্তৃক মনোনীত, নাকি একমাত্র সামন্ত রাজ্যগুলির প্রতিনিধি? তো ওকে, তো মানে রিপ্রেজেন্টেটিভ যেটা আমরা বলছি, তো এটা তোমরা অ্যান্সার দেবে আমাকে। নেক্সট দেখো, বলছি কি ভারতীয় সংবিধানে কোন ধারা বলে পার্লামেন্টকে পরিশিষ্ট বিষয়ের ওপর আইন প্রণয়ন করার অধিকার দেওয়া রয়েছে? এইটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলো তোমাদের 4টে আর্টিকেলকে তোমাকে কিন্তু ভালোভাবে দেখে নিতে হবে। এখানে কারেক্ট অ্যান্সার আমরা যদি বলি হচ্ছে 248, কারণ এখানে প্রশ্নের রেসপেক্টে যখন তোমাকে বলবে এমার্জেন্সি প্রভিশনের ক্ষেত্রে কত হবে, 50 হবে কি, 49-এর ক্ষেত্রে কী হবে, এগুলো একটু ভালোভাবে দেখে নেবে। এই 4টি আর্টিকেল খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট দেখো, বলছে ভারতের রাজ্য এবং কেন্দ্রের মধ্যে ক্ষমতা বন্টনের তালিকাগুলোর মধ্যে শিক্ষা কোন তালিকায় পড়ে? তো শিক্ষা হচ্ছে কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা, মানে কনকারেন্ট লিস্টের কথা আমরা যদি বলি, সেটা কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হবে। তো দেখো, এখানে আমরা যদি বলি তাহলে কতগুলো লিস্ট, মানে লিস্টে কতগুলো আইটেম অ্যাট প্রেজেন্ট রয়েছে। তো কনকারেন্ট লিস্টের কথা আমরা যদি বলি, এগুলো কিন্তু তোমরা লিখে নাও, খুব ইম্পর্ট্যান্ট। তো এখানে হচ্ছে 52 আইটেমস রয়েছে কনকারেন্ট লিস্টে। যদি আমাদের জিজ্ঞেস করি ইউনিয়ন লিস্টে কতগুলো আইটেম রয়েছে, ইউনিয়ন লিস্টে হচ্ছে 100টা আইটেম রয়েছে। যদি আমাদের স্টেট লিস্টের কথা বলে, তো স্টেট লিস্টে আমরা পাবো হচ্ছে 66 আইটেমস। ওকে, তো এইগুলো তোমরা একটু ভালো করে মাথায় রাখবে। তো যেগুলো ইম্পর্টেন্ট আমি বললাম, যে এক্সপ্লেনেশনগুলো অবশ্যই তোমরা একটু মাথায় রাখবে, তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। আর এরপরেও আমি আরও সিরিজ কন্টিনিউ করবো পলিটি, বা তোমরা জানাও তোমাদের কী কী লাগবে, হিস্ট্রির ওপর কোনো সিরিজ হলে ভালো হয়, বা আমি যে মিক্স সিরিজটা কন্টিনিউ করছি, তোমরা জানাও, তোমরা সেই কমেন্ট বক্সে সেই ফিডব্যাকগুলো দাও তোমাদের কেমন লাগছে। ওকে, আর তোমাদের একটাই কথা আমি বলবো, যে তোমরা ভালোভাবে ভিডিওটা দেখো কমপ্লিট, এবং ফ্রেন্ডসের মধ্যে যতটা সম্ভব পারো শেয়ার করো। সো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।